আমরা আলোচনা করছি বায়োট-সাভার্টের সূত্রের প্রয়োগ নিয়ে। এবার আমরা একটি বৃত্তাকার পরিবাহীর জন্য তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় তা বায়োট-সাভার্ট সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব। তো মনে করি যে এটি একটি বৃত্তাকার পরিবাহী। এই পরিবাহীর তড়িৎ এভাবে প্রবাহিত হচ্ছে। এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। এই বৃত্তাকার পরিবাহীটির ব্যাসার্ধ মনে করি আর। বৃত্তাকার পরিবাহীটির উপরে একটি ক্ষুদ্র এলিমেন্ট ডিএল নিলাম। ডিএল এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো আর, যার দিক হলো পি বিন্দুর দিকে। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, কোন দিকে হবে? ওই তারটিকে যদি আমরা গ্রিপ করি তাহলে দেখব তারটির এই দিকের অংশের জন্য কি হচ্ছে, আঙুলগুলো বোর্ডের ভিতরের দিকে ঢুকছে, অর্থাৎ পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে। যদি আমরা এই দিকটাকেও ধরি, আমরা যদি এই পাশটাকেও আমরা ডান হাত দিয়ে গ্রিপ করি, যেহেতু তড়িৎ নিচের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এখানেও দেখবো যে আঙুলগুলো বোর্ডের ভিতরের দিকে প্রবেশ করছে। তাই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে বোর্ড বরাবর ভিতরের দিকে। এখন এই ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ এখানে কত? যেহেতু পরিবাহীটি বৃত্তাকার আর তাহলে এই কোণটি হয় 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? না, ডিবি ইজ ইকুয়ালস টু মিউ 0 আই বাই 4 পাই ডিএল সাইন থিটা, অর্থাৎ 90 ডিগ্রি বাই ডিএল এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার, বা dB is equals to mu 0 I by 4 pi dl by r square। এখানে r হচ্ছে ধ্রুবক, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ r সেটি ধ্রুবক। তাহলে পি বিন্দুতে সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র B is equals to ইন্টিগ্রেশন dB is equals to mu 0 I by 4 pi r square। এটি ধ্রুবক রাশি, ইন্টিগ্রেশনের বাইরে আসলো, ইন্টিগ্রেশন dl অর্থাৎ এই বৃত্তাকার পরিবাহী বরাবর ডিএল এর ইন্টিগ্রেশন। তার মানে এই বৃত্তাকার পরিবাহী বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল নিয়ে সেই ডিএল গুলির যোগফল। তার মানে বৃত্তাকার পরিবাহীটির পরিধি অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএল মানে বৃত্তাকার পরিবাহীটির পরিধি, তার মানে হলো 2 পাই আর, বা b is equals to mu 0 I by 4 pi r square into 2 pi r is equals to mu 0 I by 2r। তাহলে একটি বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে যদি I তড়িৎ প্রবাহিত হয়, তবে তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হয় mu 0 I by 2r। যদি বৃত্তাকার পরিবাহীটি দুপাক হয় তাহলে 2 গুণ হবে, 3 পাক হলে 3 গুণ হবে। এরকম করে বৃত্তাকার পরিবাহীটিতে যদি n খানা পাক থাকে, তবে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে mu 0 ni by 2r। এখন যদি এরকম হয় যে পরিবাহীটি যদি এরকম হয়, এরকম একটি পরিবাহী হয় যে পরিবাহীর 3টি অংশ থাকে। প্রথম অংশটি এরকম স্ট্রেট লাইন, দ্বিতীয় অংশটি একটি বৃত্তচাপের আকারে, আর তৃতীয় অংশটি আবার স্ট্রেট লাইন। এখন 1 নম্বর অংশের জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 0, তার কারণ পি বিন্দুটি ওই 1 নম্বর অংশের বর্ধিতাংশের উপরে আছে। আমরা একটু আগে দেখলাম যে কোনো পরিবাহীর বর্ধিতাংশের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 0 হয়। একই রকম ভাবে 3 নম্বর যে অংশ, তার বর্ধিতাংশের উপরে পি বিন্দু অবস্থিত, তাই 1 এবং 3 নম্বর পরিবাহীর যে অংশ দুটো আছে, এই অংশ দুটির জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে 0। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শুধু হবে এই বৃত্তচাপের আকারে যে অংশটি আছে, বৃত্তাংশ, এই অংশের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র হবে। এই কোণটি মনে করি থিটা। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তা আমরা এই সূত্র থেকে নির্ণয় করতে পারি। দেখো, একটি বৃত্তাকার পরিবাহী তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটি হলো 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। আর এখানে এই যে বৃত্তাকার অংশ পরিবাহী, সেটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে
2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করলে চৌম্বক ক্ষেত্রের মান হয় μ0 I/2r। 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করলে μ0 I/2r এটি হয় চৌম্বক ক্ষেত্রের মান। 1 রেডিয়ান কোণ উৎপন্ন করলে চৌম্বক ক্ষেত্রের মান হবে μ0 I/2r * 1/2 পাই, আর থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে হবে μ0 I/2r * θ/2 পাই। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের মান হবে μ0 I/2r * θ/2 পাই। যদি পরিবাহীটি অর্ধবৃত্তাকার হয়, সেক্ষেত্রে থিটা এর মান হয় 180 ডিগ্রি, অর্থাৎ থিটা পাই রেডিয়ান। তাহলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে μ0 I/2r * থিটা এর মান পাই/2 পাই, অর্থাৎ 1/2 μ0 I/4r। তাহলে অর্ধবৃত্তাকার পরিবাহীর জন্য তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হয় μ0 I/4r। বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করে কিভাবে একটি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হয় তা আমরা জেনেছি। এখন আমরা শিখব বায়ো-সাভার্ট ল প্রয়োগ করে কিভাবে একটি বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হয়। তো বায়ো-সাভার্ট সূত্রটি আমরা জানি যে একটি পরিবাহীর ক্ষুদ্র অংশ dl এর জন্য চৌম্বক ক্ষেত্রের মান dB হলে dB হয় μ0 I/4 পাই dl ক্রস r ক্যাপ বাই r স্কয়ার। এটি হলো বায়ো-সাভার্ট ল এর ভেক্টর রূপ। ছবিতে আমরা একটি বৃত্তাকার পরিবাহী দেখতে পাচ্ছি। এই বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর বৃত্তাকার পরিবাহীটির ব্যাসার্ধ r, বৃত্তাকার পরিবাহীটির অক্ষের উপরে x দূরত্বে p বিন্দু। এই p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা ওই বৃত্তাকার পরিবাহীটির উপরে একটি ক্ষুদ্র অংশ dl কল্পনা করলাম, ক্ষুদ্র দৈর্ঘ্য dl নিলাম। এই dl এর জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় তা আমরা নির্ণয় করব। এই dl এর জন্য r দূরত্বে p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে dB μ0 I/4 পাই dl sin থিটা বাই r স্কয়ার। যেহেতু dl এবং p এর মধ্যবর্তী দূরত্ব এই r, তাই এই r স্কয়ার হবে। আর এই থিটাটি হলো dl এবং r এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটি হলো থিটা। তোমরা একটি বৃত্তাকার পরিবাহীর মডেল দেখতে পাচ্ছ। এই পরিবাহীর এই তারের মধ্য দিয়ে এই দিক থেকে তড়িৎ প্রবাহিত হয়ে এই তারের মধ্য দিয়ে তড়িৎ বেরিয়ে যাচ্ছে। পরিবাহীটির উপরে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য dl কল্পনা করা হলো। ক্ষুদ্র দৈর্ঘ্য dl, যে dl ভেক্টরের দিক হবে এই দিকে, কারণ তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে। আর ওই পরিবাহীটির এই অক্ষের উপরে বৃত্তাকার পরিবাহীটির কেন্দ্র থেকে x দূরত্বে বা x উচ্চতায়, এই দূরত্বটা x উচ্চতায় এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। বৃত্তাকার পরিবাহীটির ব্যাসার্ধ হলো r। তো এখানে এই dl, ক্ষুদ্র অংশ dl এর জন্য এই p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে μ0 I/4 পাই dl sin থিটা বাই r স্কয়ার, যেখানে থিটা হলো এই dl এবং এই r এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো dl এবং এই r এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পারছো যে dl এবং r এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হলো 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি। এটি dl, এই দিক বরাবর dl আর এই দিক বরাবর আছে r। এই ছবিতে যদিও বোঝা মুশকিল, এই ছবি থেকে এখানে এই অ্যাঙ্গেলটি যে 90 ডিগ্রি সেটি বোঝা মুশকিল, কিন্তু আমরা এখানে এই মডেলের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারছি যে dl এবং r এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। সুতরাং এই থিটা এর মান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি dB μ0 I/4 পাই dl sin 90, sin 90 এর মান হলো 1, তাহলে dl বাই r স্কয়ার। এটি হলো এই dl এর জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। এখন এই p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে এই dl এর জন্য? দেখো, বায়ো-সাভার্ট ল থেকে আমরা বুঝতে পারি যে চৌম্বক ক্ষেত্রের দিক dl ক্রস r। dl ক্রস r করলে যে দিকটি পাওয়া যায় সেটি হলো চৌম্বক ক্ষেত্রের দিক। এখানে মনে রাখতে হবে যে
এই প্রবলেমের ক্ষেত্রে এই আর এর পরিবর্তে এই আর বসাতে হবে, যেহেতু পি বিন্দু এবং ডিএল এর মধ্যবর্তী দূরত্ব এইরকম আর, তাই সূত্রটিকে আমরা এভাবে লিখতে পারি ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কয়ার। এখন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক, অর্থাৎ এই ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক বুঝতে গেলে আমাদেরকে ডিএল ক্রস আর ক্যাপ নির্ণয় করতে হবে। তো এই মডেলে আমরা দেখতে পাচ্ছি যে ডিএল এর দিক হলো এইদিকে, ডিএল এদিকে, আর আর ক্যাপের দিক হলো এইদিকে। এখন যদি একটি ডান পাকের স্ক্রুকে ওই ডিএল থেকে আর এর দিকে মোড়ানো হয়, এভাবে যদি একটি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয়, তবে দেখা যাচ্ছে স্ক্রুটি খুলে এইদিকে আসবে। তাই ডিএল ক্রস আর ক্যাপের দিক হবে ক্রস প্রোডাক্টের নিয়ম অনুসারে এইদিকে, অর্থাৎ ডিএল ক্রস আর ক্যাপের দিক হবে ডিএল এবং আর ক্যাপ উভয়ের সঙ্গে লম্ব। তাই ডিবি এর দিক হবে এইদিকে, আর এই ডিবিটি পি বিন্দুতে তৈরি হচ্ছে, তাই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি এর দিক হবে এইদিকে। অর্থাৎ এটি হলো ডিএল এর দিক, এটি হলো আর ক্যাপের দিক। ডিএল ক্রস আর করলে ডিবি এর দিক হয় ডিএল এবং আর ক্রস উভয়ের উপরে লম্ব, অর্থাৎ এটি হবে আমার ডিবি এর দিক। ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি, তার মান হবে এটি এবং তার দিক হবে এই ডিবি কে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটি কম্পোনেন্ট এইদিকে আর একটি কম্পোনেন্ট অক্ষ বরাবর। যদি এই কোণটিকে থিটা ধরা হয় তাহলে এই কোণটিও থিটা হয়, এটি হয় ডিবি কস থিটা, আর এই উপাংশটি হবে ডিবি সাইন থিটা। তাহলে ডিবি কে আমরা এখন দুটো উপাংশে ভাগ করলাম, একটি ডিবি কস থিটা আর একটি ডিবি সাইন থিটা। এখন দেখো, যখন আমরা এখানে ডিএল কল্পনা করলাম, তার জন্য আমরা এইদিকে একটি চৌম্বক ক্ষেত্র পেলাম, সেই চৌম্বক ক্ষেত্রকে দুটো উপাংশে ভাগ করলাম, একটি উপাংশ অক্ষ বরাবর আর একটি উপাংশ অনুভূমিক দিকে। এখন যদি এই ডিএল এর ঠিক ব্যাস বরাবর অপর প্রান্তে ওই বৃত্তের উপরে আরেকটি ডিএল এখানে কল্পনা করা হয়, তো সেই ডিএল এর জন্য একটি ডিবি পাওয়া যাবে, যে ডিবিটির দিক হবে এই দিকে, এবং সেই ডিবিকেও আমরা দুটো উপাংশে ভাগ করতে পারবো, একটি উপাংশ অক্ষ বরাবর আর একটি উপাংশ অনুভূমিক দিকে। তাহলে ওই ডিবির দিক এই ডিএলটির জন্য ডিবির অনুভূমিক অংশ এদিকে ডিবি কস থিটা, আর এদিকে ডিএল এর জন্য ডিবির অনুভূমিক অংশ এদিকে ডিবি কস থিটা। অর্থাৎ এই ডিবি কস থিটা দুটি সমান এবং বিপরীতমুখী হয় পরস্পরকে ক্যান্সেল করবে। একই রকম ভাবে এই বৃত্তের উপরে প্রত্যেকটি ডিএল এর জন্য তার ডায়ামেট্রিক্যালি অপোজিট প্রান্তে আরেকটি ডিএল পাওয়া যাবে, সেই ডিএলটি ওই ডিবি কস থিটার কম্পোনেন্টটিকে ক্যান্সেল করবে। অর্থাৎ যখন আমরা সম্পূর্ণ বৃত্তাকার রূপটি কল্পনা করব, তখন ওই ডিবি কস থিটা কম্পোনেন্টটি ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র ডিবি সাইন থিটা কম্পোনেন্টটি থাকবে। তাহলে আমার পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র বার করতে গেলে প্রত্যেকটি ডিএল এর জন্য ডিবি সাইন থিটা কম্পোনেন্টটিকে যোগ করতে হবে, কারণ ডিবি কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বৃত্তাকার লুপের জন্য মোট চৌম্বক ক্ষেত্র বি ইজ ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন থিটা। আমরা এই ডিবি সাইন থিটার মানটি আগে বার করে নেব। ডিবি সাইন থিটা ইজ ইকুয়ালস টু, ডিবি এর মান হলো μ0 I বাই 4 পাই ডিএল বাই আর স্কয়ার ইনটু সাইন থিটা। এই কোণটি থিটা হলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু হবে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এরকম আর বাই এরকম আর। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর বাই আর। এখানে যদি বসাই তাহলে ডিবি সাইন থিটা ইজ ইকুয়ালস টু হয় μ0 I বাই 4 পাই ডিএল ইনটু আর বাই আর কিউব, আর স্কয়ার আছে তার সঙ্গে আরেকটি গুণ হলে হবে আর কিউব, যেখানে এই আর এর মান ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার, কারণ এই উচ্চতাটা এক্স, এটি আর, এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। এই দূরত্বটা, এই ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর, এবং এই দূরত্বটি হলো এক্স। তাহলে
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই অতিভুজের দৈর্ঘ্যটি হবে অতিভুজ আর স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটি হলো ডিবি সাইন থিটা। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র বি বার করতে গেলে আগেই বলেছি ইন্টিগ্রেশন করতে হবে। টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা, অর্থাৎ এই টার্মটিকে যদি ইন্টিগ্রেশন করা হয় কেবলমাত্র এখানে মিউ জিরো আই আর বাই 4 পাই আর কিউ এগুলো ধ্রুবক, এগুলো সব ইন্টিগ্রেশনের বাইরে আসবে। মিউ জিরো আই বাই 4 পাই আর বাই আর কিউ ইন্টিগ্রেশন ডিএল, এই হলো মোট চৌম্বক ক্ষেত্র। এখন ইন্টিগ্রেশন ডিএল মানে এই বৃত্তটির বরাবর ইন্টিগ্রেশন করতে হবে ডিএল এর, অর্থাৎ এই বৃত্তের পরিধি কত, বৃত্তের ব্যাসার্ধ আর, তাই বৃত্তের পরিধি হয় 2 পাই আর, তাহলে ইজ ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু আর বাই আর কিউব ইন্টু 2 পাই আর ইজ ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু 2 পাই আর স্কোয়ার বাই আর কিউব, অর্থাৎ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়ালস টু পাই পাই কাটা গেল, 4 আর 2 কাটলে হয় 2, তাহলে মিউ জিরো আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে একটি বৃত্তাকার পরিবাহীটির ব্যাসার্ধ আর, ওই পরিবাহীর কেন্দ্র থেকে এক্স উচ্চতায় অক্ষের উপরে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ জিরো আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এবং ওই চৌম্বক ক্ষেত্রটির দিক হবে অক্ষ বরাবর। যদি পরিবাহীটি এন পাক থাকে, এন পাকের বৃত্তাকার রূপ হয়, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে এই মানটির সঙ্গে এন গুণ করতে হবে। তাহলে একটি বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হয় মিউ জিরো আই বাই 2 আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখান থেকেও আমরা ওই বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় তা নির্ণয় করতে পারি। বৃত্তের কেন্দ্রে আসতে গেলে এক্স সমান সমান আমাকে 0 বসাতে হবে, তবেই পি বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। বৃত্তের কেন্দ্রের ক্ষেত্রে আমার কি এক্স ইজ ইকুয়ালস টু 0 বসালে বি এর মান দাঁড়ায় বি ইজ ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 2 আর স্কোয়ার বাই আর কিউব, বা বি ইজ ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 2r। এটি হলো বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, যেটি আমরা এর আগেও বায়োট-সাভার্ট সূত্র দিয়ে প্রয়োগ করে আলাদাভাবে বার করেছিলাম। একটি গ্রাফের সাহায্যে এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান কিভাবে পরিবর্তিত হয় তা আমরা বোঝার চেষ্টা করি। এক্স অক্ষ বরাবর আমরা এক্স প্লট করি, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব প্লট করব, এটি 0, অর্থাৎ বৃত্তের কেন্দ্রকে বোঝানো হচ্ছে। এক্স এর মান যত বাড়বে তত কেন্দ্র থেকে উপরের দিকে ওঠা হবে, এক্স এর মান যত কমবে তবে কেন্দ্র থেকে নিচের দিকে নেওয়া হবে। আর এদিকে আমরা চৌম্বক ক্ষেত্র বি প্লট করব। বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান সব থেকে বেশি হয়, একটু আগে বার করলাম, যার মান হয় বি ইজ ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 2r। বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান সব থেকে বেশি। তারপরে যত কেন্দ্র থেকে দূরে যাওয়া যায়, সে উপরের দিকে যাওয়া হোক আর নিচের দিকে যাওয়া হোক, কেন্দ্র থেকে যত দূরে যাওয়া হয় চৌম্বক ক্ষেত্রের মান তত এভাবে কমতে থাকে। কেন্দ্র থেকে অনেক দূরে চৌম্বক ক্ষেত্রের মান 0 হয়। এবারে আসি হেলমস ডাবল কয়েল বা হেলমসের দ্বৈত কুণ্ডলী। এক্ষেত্রে কি করা হয় না, আর ব্যাসার্ধের দুটি বৃত্তাকার কুণ্ডলীকে আর দূরত্বে রাখা হয়, অর্থাৎ কুণ্ডলী দুটির ব্যাসার্ধ আর এবং ওই কুণ্ডলী দুটির মধ্যবর্তী দূরত্ব আর, দুটি কুণ্ডলীর মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ পাঠানো হয়। তার ফলে কি হয়, এই কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে, আবার এই কুণ্ডলীটিও চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এদের চৌম্বক ক্ষেত্র কেমন হবে তা নিচে গ্রাফে আমরা বোঝার চেষ্টা করি। এদিকে আমরা চৌম্বক ক্ষেত্র বি প্লট করব। 1 নম্বর কুণ্ডলীর জন্য এখানে প্লট করব, আর 2 নম্বর কুণ্ডলীর জন্য এখানে প্লট করব। আর এইটি হলো কুণ্ডলী দুটোর মধ্যে দূরত্ব আর। 1 নম্বর কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটির
লেখচিত্র হবে এরকম, আর 2 নম্বর কুণ্ডলীর ক্ষেত্রেও লেখচিত্রটি হবে এরকম। এখন এই লেখচিত্র দুটি যদি যোগ করা হয় তাহলে তাদের রেজাল্ট্যান্ট যেটি হবে, রেজাল্ট্যান্ট লেখচিত্রটি হবে এইরকম। এই দুটির চৌম্বক ক্ষেত্র অর্থাৎ এর মধ্যবর্তী অঞ্চলের মোট চৌম্বক ক্ষেত্র হবে এই নীল রেখাটি। তার মানে এই কয়েল দুটির মাঝখানের অংশের চৌম্বক ক্ষেত্রের মান প্রায় ধ্রুবক, অর্থাৎ এই হেলমস ডাবল কয়েলের মাধ্যমে কোনো একটি অঞ্চলে সুষম চৌম্বক ক্ষেত্র আমরা তৈরি করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকেও প্রেস করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।